মা, আর একটু ঘুমাতে দাও। তোরা অফিসে যাবে, তাড়াতাড়ি বাজার থেকে সবজিটা নিয়ে আয়। কি সবজি? আমি কখনো বাজার করেছি? এত বড় হয়েছিস, বাজার করাটা তো শিখতে হবে। তার উপর তোর আব্বা কি অফিসে যাবে, তাড়াতাড়ি যা। দূর, তোমরা না। যা শোনা আমার বাবু আমার। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে বড় মা, তুমি ওকে মারছো কেন? মারবে না পুজো করবে? এই ছেলের জন্য যদি একটা জিনিস ঠিক থাকে, গাছে কয়েকটা পেয়ারা ধরেছিল, তার মধ্যে একটা ছেলে চলে এসেছে, বাপের মতো চোর হয়েছে। কথাতেই তো আছে, রক্তের কথা বলে। ওকে ভালো করে বলে দিস, এবার যদি আমার কোনো জিনিসে হাত দেয়, ওর হাত আমি ভেঙে দেবো। এই জানোয়ার, তোকে ওদের কোনো জিনিসে হাত দিতে নিষেধ করিনি। আমি পেরেছি নাকি? অ্যালবেস্টার আমাকে পেরেছিল। তুই তো ভালো করে জানিস, যে যাই করুক না কেন আমাদের গাড়ি দোষ পড়বে। আমার কোনো দোষ ছিল না, আমাকে গালি গালি মারলো। কাঁদিস নি, ঘরে বাসিবার টাকা আছে, খেলিস। আমি বাজারে গেলাম। কি ব্যাপার, আপনি আপনার জিনিস আমার জায়গায় রাখছেন কেন? তোর মাল কোথায় রাখবে তুই জানিস। এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। দেখ, তুই এই জায়গার লাগি 500 টাকা দিবি, আর আমি মালিককে 1000 টাকা দিয়ে বসেছি। দাদা, এই কাজটা কি ঠিক করেছেন? আমি ওসব কিছু জানি না। আমাকে যে বেশি টাকা দেবে, আমি তাকে জায়গা দেবো। কেন? ও তো বলছে আগে থেকে 500 টাকা করে দিত, আরও এখন 1000 টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন? হ্যাঁ, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না। ঠিক আছে, এই জায়গার জন্য আমি 1500 টাকা দিচ্ছি, আপনি ওকে সরে যেতে বলেন। এটা কি হলো? আমি তো আগে বলেছি, আমি টাকা ছেড়ে কিছুই বুঝি না। ও, সাথে করে নাগর নিয়ে এসছিস না? কায়দা করে তো ভালোই বড় লোক নাগর ধরেছিস। দেখুন, আপনি আমার মায়ের বয়সের, মুখ সামনে কথা বলবেন। ওরে বাবা, সত্যি কথা বললে আমার গায়ে ফসকা পড়ে। কাঁদছো কেন? কিছু বলছো না? তুমি যাকে বড় বলে সম্মান দিচ্ছ, কই সে তো তোমাকে সম্মান দিচ্ছে না। শোনো, এই যুগে চুপ করে থাকবে মানে সবাই তোমাকে পেড়ে বসবে, তাই মুখ খুলতে শেখো, উচিত জবাব দিতে শেখো। বাবা, ঢং দেখে আর বাঁচি না। আপনাকে টাকা দিতে কে বললো? আর আপনি মামার জন্য কথা শুনবেন কেন? আমি ওদের কথা কিছু মনে করিনি। তুমি আমাকে 5 কেজি লঙ্কা দাও আর 2 কেজি ধনে পাতা দাও। বাড়িতে বিয়েটি আছে নাকি? আরে না না, আমরা বাড়িতে 3 জন আছি যে। কি হলো, তুমি হাসছো কেন? আপনি কখনো বাজার করেননি? না না, আমি বাইরে পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি কি নেবেন বলেন, আমি ঠিক দিয়ে দিচ্ছি। কি ব্যাপার, আপনি বাজারে এসেছেন? হ্যাঁ। খালি হাতে যে, ব্যাগ নিয়ে আসেননি? আমি বাজার করতে আসিনি, তোমাকে দেখতে এসেছি। কি? হ্যাঁ, কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল, বারবার তোমার ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। এটা কি ভালোবাসা
না ভালো লাগা সেটা আমি জানি না, কিন্তু আমার এই মন তোমাকে দেখার জন্য ছটফট করছিল, তাই চলে আসলাম। কি সব বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কোথায় আর আমি কোথায়? আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র এই পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসে, ভালোবাসার জন্য না। কে বলেছে ভালোবাসা কোনোদিন মাপ কাটাতে নিতে হয় না, মন থেকে হয়। এটা কথা শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আর তাছাড়া আপনি হয়তো আমার সম্পর্কে জানেন না, জানলে হয়তো আপনি এসব কথা বলতেন না। আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। আপনি অসহায় কাকে বলে জানেন? যার কেউ থাকে না, যার দুমুঠো খাবার জোটে না, যার একটু ঘুমানোর জন্য মাথার উপর ছাদটাও থাকে না, যাকে সমাজও খারাপ নজরে দেখে। আমি সেই ধরনের একটা মানুষ, যাকে আপনি বা আপনার ফ্যামিলি কখনোই মেনে নেবেন না। তাই এসব কথা না বলাই ভালো। তুমি আমাকে ভুল ভাবছো, আমি এমন নই। আপনি আবেগের বশে কথা বলছেন। আপনার হয়তো আমাকে ভালো লেগেছে, তাই এই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন পর যখন আমার প্রতি আপনার ভালো লাগাটা কমে যাবে, তখন আপনিও আমাকে আর মানিয়ে নিতে পারবেন না। আপনি এখন আসুন, আমাকে এবার ব্যবসায় বসতে হবে। এই ব্যবসা থেকেই আমার দুমুঠো খাবার জোটে। বড়ব্বা, আপনি আমাদের জায়গার উপর দিয়ে এসব পুচ্ছেন কেন? এই জায়গা তোদের কিসের? এই জায়গা আমাদের। দেখো বড়মা, তোমরা জোর করে বাড়ির পিছনে জায়গাটা দখল করে লিছো, আবার এই জায়গাটাও লিচ্ছ। আমি এখানে এটা পুঁততে দেবো না। কে আটকাবে? তুই? মেরে মুখ ভেঙে দেবো। আমি জানি বড়মা, তোমরা শুধু মারতেই পারবা, কিন্তু যখন আমরা দুমুঠো খেতে পাই না, কই তখন তো কেউ খোঁজ নাও না। আমি শুনেছিলাম বাবা মা না থাকলে চাচা চাচিরাই তাদের আগলে রাখে, কিন্তু তোমরা গায়ে জোর থেকে সবকিছু দখল করে নিচ্ছ। আমাদের দুই ভাই বোনের ভবিষ্যতের দিকেও তাকাচ্ছ না। বাবা, তোমার ভাই মেয়ের কথা শুনেছো? খুব বড় হয়ে গেছিস না, যা এখান থেকে। এইটা কি মকসুদ ভাইয়ের বাড়ি? কেন? আমি ঘটক, আমার বাড়ি শিবনগর। আপনার ভাইয়ের বলে একটা মেয়ে আছে, তাই বিয়ের কথার জন্য এসেছি। মাস্টারের ছেলে, ওরা অনেক বড় লোক, কিন্তু মেয়েটা দেখতে ভালো বলে আমাকে পাঠালো। মাস্টারের ছেলের কপালটা কি এতটাই খারাপ? মানে? নাহলে এই মেয়ের সাথে বিয়ের কথা বলতে আসবেন কেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সেই মেয়ে, ভীষণ ঝগড়াটে। সকালবেলা উঠে আমার সঙ্গে ঝগড়া লাগিছে। ছোটবেলায় বাপটাকে খেয়েছে, মাটা আবার অন্য ছেলের হাত ধরে চলে গেছে। হ্যাঁ, তারই মেয়ে। তাহলে ভাবেন কেমন হবে? এ আপনি কি বলছেন? হ্যাঁ, এ রান্না করে শেষ নাই। তুই না? এই দেখেন, বলতে না বলতে কইতে চলে এসছে। ছি 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 ছি, এত নোংরা মেয়ে, এই মেয়ের সাথে আমি বিয়ে লাগাতে পারবো না। তোবা তোবা তোবা। আপনি কেন এখানে এসেছেন? আর আপনার জন্য বারবার কেন আমাকে কথা শুনতে হবে? তুমি না, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আপনার কি লজ্জা কিনা কিছু নেই? বেরিয়ে যান এখান থেকে। কি হয়েছে আপনার? আপনি নেশা করেছেন? হ্যাঁ, কেন নেশা করবো না? আমি একজনকে মন থেকে ভালোবেসেছিলাম, সে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি অপরাধ? আমি যে তাকে ভুলতে পারছি না। আপনি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবেসেছেন? না হলে আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন না।
আমি এই অবস্থায় রেখে যাই কি করে? উঠুন, উঠুন। বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে অনেক ভালোবাসি। তোমার মতো এমন একজন মানুষকে কিভাবে ভালো না বেশি থাকতে পারি বলো? আমারও তোমাকে ভীষণ পছন্দ গো, কিন্তু আমার ভয় হয়। আমাকে তুমি ক্ষমা করো। ছি, আজকাল মানুষও জীব জানোয়ারের মতো খারাপ হয়ে গেছে। ওটা রাশিদের ছেলে না? সকাল হয়ে গেছে, ওঠেন, ওঠেন। কি ব্যাপার, তুমি? আর আমি বা এখানে কেন? কাল রাতে আপনি এখানে নেশা করে পড়েছিলেন, আর আপনার অবস্থাও ভীষণ খারাপ ছিল, তাই আপনাকে এখানে একা রেখে যাইনি। আমার যা খুশি হোক, তাতে তোমার কি? দেখেন, আমি একটা মানুষ, আমারও মনুষ্যত্ববোধ আছে, তাই আপনাকে এই অবস্থায় একা রেখে যেতে পারিনি। ভালোবাসো আমায়? না। মিথ্যা বলছো। আমার যা খুশি হয়ে যা। তুমি কেন এখানে ছিলে বলো? কারণ তুমি মদ খেয়ে খুব খারাপ অবস্থায় ছিলে, তাই যেতে পারিনি। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন যেতে পারোনি? কারণ এই অবস্থার জন্য দায়ী আমি। কাল যদি আমি তোমাকে অপমান না করতাম, তাহলে হয়তো তোমার এই অবস্থা হতো না। আমি তোমাকে মন থেকে অপমান করতে চাইনি গো, কিন্তু আমার কোনো উপায় ছিল না। একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমাকে সত্যি ভালোবাসো না? কি হলো, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে তোমার সমস্যা কোথায়? সমস্যা কিছুই না, শুধু ভয় হয়। যাদেরকে আমি মন থেকে ভালোবাসি তারাই আমাকে ছেড়ে চলে যায়। তাই তোমাকে ভালোবেসে যদি তোমাকেও হারিয়ে ফেলি, তাহলে আমি আর বেঁচে থাকতেই পারবো না। তাই তোমাকে ভয় বলতে পারিনি। তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু তোমার ফ্যামিলি যদি না মানে? সেটা আমার উপরেই ছেড়ে দাও। তুই যাকে দেখেছিলি এই মেয়ে তো? হ্যাঁ ভাই। এই মেয়ে রিয়াজের সাথে তোমার কিসের সম্পর্ক? আপনারা কারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমি রিয়াজকে ভালোবাসি, রিয়াজও আমাকে ভালোবাসে। কি ভালোবাসো? তুমি ভাবলে কি করে তোমার মতো একটা অনাথকে আমি আমার ঘরের বোমা করে নিয়ে যাব? আমার ছেলের জীবন থেকে তোমাকে সরে যেতে হলে কত টাকা লাগবে বলো? দেখুন, আমি সবজি বিক্রি করি, কিন্তু ভালোবাসা না। তোমাদের মতন এই ছোট লোক নোংরা ঘরের মেয়েরা কি চাই সেটা আমি খুব ভালো করেই জানি। দেখেন, আমি কোনো কিছু লোভে রিয়াজকে ভালোবাসিনি। আমি ওকে মন থেকেই ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, শুধু বলো আমার ছেলেকে ভোলার জন্য তোমার কত টাকা লাগবে? আপনি কি ভেবেছেন আপনি আমাকে টাকা লোভ দেখাবেন আর আমি রিয়াজকে ভুলে যাব? কখনো না। আমিও দেখছি তুমি কি করে রিয়াজের সঙ্গে মিশো। এই চল। তুই না, রমজান অ্যাক্সিডেন্ট করেছে, ওকে সবাই হসপিটালে নিয়ে গেল। তুই এক্ষুনি চ। ডাক্তার বাবু, রমজান নামের পেশেন্টটা কেমন আছে? আপনি রমজানের কে হন?
দেখুন, ওনার ভীষণ সিরিয়াস কন্ডিশন, ওনার ব্রেনে চোট পেয়েছে, ইমার্জেন্সি একটা ওটি করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? মিনিমাম 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? দেখুন, আপনি যত তাড়াতাড়ি পারেন টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করুন, না হলে আপনার পেশেন্টকে বাঁচাতে পারবো না। কি ব্যাপার তুমি? আমি আপনার শর্তে রাজি। তাহলে তোমার ভালোবাসার মূল্য কত? 3 লক্ষ টাকা। মাত্র 3 লক্ষ টাকা? ছোট লোকই হয়। ঠিক আছে, দিচ্ছি। তুই কেমন মেয়েকে ভালোবেসেছিলি যার ভালোবাসার বিক্রি মূল্য মাত্র 3 লক্ষ টাকা? মানে? মানেটা খুব সহজ। তুই যাকে ভালোবাসতি সে তার ভালোবাসা আমার কাছে 3 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে। না না, এটা হতে পারে না। ও আমাকে মন থেকে ভালোবাসে। সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দেখে নে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আয়। ডাক্তার বাবু, আমি টাকা নিয়ে চলে এসেছি। সরি, আপনার ভাইকে আমরা বাঁচাতে পারিনি, হি ইজ ডেড। বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহৃত সমুদ্র প্রাথমিক নিদর্শন হিসেবে ওয়ারি বটেশ্বর মহান স্তর থেকে পাওয়া গিয়েছে। অনেকে স্থাপিত রৌপ্য ও এই মুদ্রায় উৎকীর্ণ শিল্পকলার উপাদান হিসেবে যেতে পারে। ওয়ারি বটেশ্বর থেকে পাওয়া গিয়েছে বিশ্বের ধরনের যক্ষ মূর্তি, মৃৎ পাত্রের পারস্পরিক বাংলাদেশের শিল্পকলার অন্যান্য নিদর্শন ও পোড়ামাটির তৈরি মূর্তি ও ফলকচিত্র, যেখানে উপস্থাপিত বিশ্বজুড়ে হয়েছিল প্রচুর টেরাকোটা। বাংলাদেশের গাজীপুরের শ্রীপুর থেকে পাওয়া গেছে পোড়ামাটির তৈরি আটতম শতকের বিভিন্ন দেবদেবীর মূর্তি। বইয়ের অনেক ধরনের শিল্পকলা ও নিদর্শন রয়েছে এখানে, তার মধ্যে বিভিন্ন পাখি উদ্ভিদের প্রকৃতি দেখা মেলে 4টি ও ধারাবাহিকতা কালপর্ব সেগুলোর মাধ্যমে প্রতিদিনগুলো বিবেচনা সেগুলো হলো করা হয়েছে করা হয়েছে বলে এ ভাষার নাম হয় সংস্কৃত ভাষা। অনেকেই বলেন সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার হয়েছে, কিন্তু আধুনিক দেশগণ তা মেনে নেননি। প্রাচীন যুগে ও আর্যদের ভালোবাসায় বৈদিক ও গ্রন্থ ও রচিত ভাষার উদ্ভূত হয় অংশ ভাষা থেকে। অষ্টম বা অনুসন্ধান শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়, যেমন কৃষ্ণ যুগকানেই। গিয়াসউদ্দিন বাহাদুর শাহের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বাহাদুর বাংলার সিংহাসনের আরোহণ করে তিনি তার
সাত মাস অনুগত করার পর তৃতীয় গ্যাস নামে জনপ্রিয় খবর ঘটে। পরাণিক খান পরাণিক গ্যাস উদ্দিনকে হত্যা করে বছর নিজেকে প্রতিষ্ঠান করেন। তাজ খান পৌরাণিক বাংলাদেশের সপ্তাহে রাজত্ব ছিলেন পরম সত্য হিসেবে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শাহের বালক পুত্র ও অধিকারী ফিরোজের সময় তার খান উজির নিযুক্ত হন। ফিরোজকে হত্যা করে মোহাম্মদ আদিল সিংহাসনে বসেন। এ সময় তাজ খান কোরআনে পালিয়ে গিয়ে আফগান এমনি মোগলদের শত্রু ছিল ও তার উপর বাংলা বিহার ও মুঘলদের অধিকার না থাকার সম্রাট আকবরের শত্রু ছিল না। দাউদ ও কোরআনে স্বাধীন চেতনা ও মনোভাবের কারণে আকবর ক্ষুব্ধ হন এবং প্রথমে আকবর আলী খানের নেতৃত্বে রাজধানী অধিকার করে। মূল ওই সৈন্যরা অগ্রসর হয়ে আপ্তগ্রামে দাউদ খান পালিয়ে যান। 19 বাংলাদেশ সরকার ইতিমধ্যে সংগ্রামের সুযোগ ও দাউদ কোরআনে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সত্য রাজধানী হিসেবে গড়ে তুলেছেন। সহায়তা বাংলাদেশ রপ্তানি পূর্ব বাংলা থেকে মুঘল সৈন্যদের হটিয়ে দেন। মুঘল সৈন্যরা এবার বাংলা ছেড়ে বিহারে আশ্রয় নেন। 1657 সালে সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে পড়লে ও তার 4 পুত্রের প্রত্যেকে সম্রাট হওয়ার জন্য বিদ্রোহ করেন। এসমে আরঙ্গিতেন তার শক্তি বিস্তার করে বলবৎ অবরোধ করা হয়। তাই সম্রাট আওরঙ্গজেব 1660 থেকে 1663 সাল বাংলার সুবাহদারের দায়িত্ব নেন। কোচবিহার প্রথমবারের মতো মুঘল সাম্রাজ্যের অধীনে বসে। আসাম ও পিছনের দ্বারা তিনি মুঘল সাম্রাজ্যের সীমান্ত মীর দৌলভীর পর প্রথমে দিল্লির খান ও পরে দাউদ খান অস্থায়ী সুবেদার হিসেবে বাংলা শাসন করেন। নিয়োগ দেওয়া হয় 3 সাল পর্যবেক্ষণ। যুগকে বাংলার মুঘলদের অনুযুগ হিসেবে অভিহিত করা হয়। তার আমলে নির্মিত স্থাপত্য কর্মের মাধ্যমে ছোট কালো দিক পরিণত করা হয়েছে। টেলিভিশন পাঁচজন ওদের যুদ্ধের ছবি যুদ্ধের কৌশল হিসেবে একটি দলের সেনাপতি ও তার যোদ্ধাকে বিভিন্ন উপদলে বিভক্ত করে আক্রমণের পরিকল্পনা করে আক্রমণ চালিয়ে প্রাসাদ দখল করে নেয়। দিনাজপুরের কোন অঞ্চলের রাজধানী দিনাজপুরের শাসনকাল ইত্যাদি বিহিত করা হয়েছে। এমনকি বাংলাদেশের সবকিছুই সাহিত্য রয়েছিল। সম্পূর্ণতার